একটি যুদ্ধ কখনো কখনো শুধু একটি দেশকে বদলে দেয় না, বদলে দেয় পুরো বিশ্বের হিসাব। আর ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের পর তেহরান এখন এমন একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে যার উত্তর খুঁজতে গিয়ে অস্বস্তিতে পড়তে পারে ওয়াশিংটন থেকে ইউরোপ, এমনকি পুরো আন্তর্জাতিক সম্প্রদায়। যদি পরমাণু অস্ত্র না থাকলেও একটি দেশ আক্রান্ত হতে পারে, তাহলে পরমাণু অস্ত্র থাকলে কি সেই দেশ নিরাপদ? ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজার বক্তব্যে উঠে এসেছে ঠিক এই প্রশ্ন। তার দাবি, ইরানের উপর মার্কিন হামলা বিশ্বের বহু দেশকে নতুন করে ভাবতে বাধ্য করছে। তাদের নিজেদের নিরাপত্তার জন্য কি পরমাণু অস্ত্রের দরকার আছে? তেহরানের বার্তা আরো কঠিন। ইরানের সঙ্গে যা ঘটেছে তা যদি অন্য দেশগুলোর কাছে এই শিক্ষা হয়ে যায় যে আন্তর্জাতিক চুক্তি, পরমাণু পর্যবেক্ষণ কিংবা কূটনৈতিক প্রতিশ্রুতি কোনো কিছুই সামরিক হামলা ঠেকানোর নিশ্চয়তা দেয় না, তাহলে ভবিষ্যতে অনেক দেশ হয়তো ভিন্ন পথ বেছে নিতে পারে। আর এখানেই ইরানের বক্তব্যের সবচেয়ে বিস্ফোরক দিক। কারণ তেহরান শুধু আমেরিকাকে হুমকি দিচ্ছে না, তারা বলছে ইরানে হামলার মাধ্যমে হয়তো বিশ্বকে এমন এক পরমাণু প্রতিযোগিতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে যেটি শেষ পর্যন্ত কারো নিয়ন্ত্রণে থাকবে না। রেজাইর অভিযোগ, যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপ বিশ্বজুড়ে পরমাণু অস্থিতিশীলতার পরিবেশ তৈরি করেছে। তার ভাষায়, ইরানে হামলার সিদ্ধান্ত ছিল নির্বুদ্ধিতাপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্র যদি সত্যিই পরমাণু বিস্তার ঠেকাতে চেয়ে থাকে, তাহলে ইরানের পরমাণু স্থাপনায় হামলা উল্টো অন্য দেশগুলোকে একটি বিপজ্জনক প্রশ্ন করতে বাধ্য করতে পারে। চুক্তিতে থাকলে লাভ কি? ইরান এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি এর সদস্য। দেশটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর ব্যবস্থার সঙ্গেও যুক্ত। কিন্তু রেজায়ের বক্তব্য হলো, এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকাও যদি একটি দেশকে সামরিক হামলা থেকে রক্ষা না করে, তাহলে অন্য দেশগুলো কেন একই নিয়ম মেনে চলবে? এখানে তেহরানের যুক্তির রাজনৈতিক শক্তি তৈরি হয়। একটি দেশ সিদ্ধান্ত নিল, আমি পরমাণু অস্ত্র তৈরি করব না, আমি আন্তর্জাতিক চুক্তিতে থাকবো, আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেব, কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করব। কিন্তু কয়েক বছর পর সেই দেশ দেখলো তার পরমাণু স্থাপনাতেই হামলা হচ্ছে। তখন সেই দেশের সামনে দুটি রাস্তা। প্রথমটি আগের মতোই চুক্তি মেনে চলা, দ্বিতীয়টি পরের বার যেন কেউ হামলা সাহস না পায় তার জন্য নিজের হাতে একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। ইরান ঠিক এই মানসিক পরিবর্তনের কথাই সামনে আনছে। রেজাইর বক্তব্য অনুযায়ী, ইরানে হামলার পর বিশ্বের অনেক মানুষ ও রাষ্ট্র ভাবতে শুরু করতে পারে, একটি পরমাণু বোমা তৈরি করা কি শত শত অত্যাধুনিক যুদ্ধ বিমান, বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী সামরিক ব্যয়ের চেয়ে বেশি কার্যকর প্রতিরোধ তৈরি করতে পারে? এই যুক্তি অত্যন্ত বিপজ্জনক। কারণ যদি এক দেশ ভাবে নিরাপত্তার জন্য আমার বোমা দরকার, তাহলে তার প্রতিবেশীও একই কথা বলতে পারে, তারপর আরেক দেশ, তারপর আরেকটি। এভাবেই শুরু হতে পারে ডমিনো এফেক্ট। একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রকে ঘিরে আরো কয়েকটি রাষ্ট্র নিজেদের পরমাণু সক্ষমতা বাড়ানোর কথা ভাবতে পারে। এর ফলে পৃথিবীর সবচেয়ে বড় ভয়টি আর শুধু আমেরিকা বনাম রাশিয়া কিংবা পুরনো পরমাণু শক্তিগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে পরমাণু প্রতিযোগিতা। ইরান বলছে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সেই ঝুঁকি বাড়িয়েছে। তবে তেহরানের বক্তব্য এখানেই শেষ নয়। ইরান একই সঙ্গে আমেরিকাকে সরাসরি সতর্ক করছে, অর্থনৈতিক যুদ্ধ বাড়ালে পাল্টা আঘাত আসবে। মোহসেন রেজার হুঁশিয়ারি অত্যন্ত পরিষ্কার। কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করে, ইরান তাকে প্রতিপক্ষ, এমনকি সরাসরি শত্রু হিসেবেও বিবেচনা করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের হাতে এখনো প্রায় 12,331টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। সংখ্যাটা গুনলেই শীতল যুদ্ধের সেই ভয়ঙ্কর সময়ের কথা মনে হতে পারে। তবে তখন পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সহ পারমাণবিক শক্তিধর দেশগুলোর অস্ত্র ভাণ্ডারে ছিল প্রায় 70,000 ওয়ারহেড। আজ সংখ্যা অনেক কমেছে, কিন্তু বিপদ কমেনি। বরং আধুনিক পারমাণবিক অস্ত্র আরো নির্ভুল, আরো দ্রুত এবং অনেক ক্ষেত্রে আরো বিধ্বংসী। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আগামী এক দশকে বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলো তাদের অস্ত্র ভাণ্ডার আধুনিকীকরণ এবং সম্প্রচারের পথে হাঁটছে। ফেডারেশন অফ অটোমেটিক সায়েন্টিস্টসের স্ট্যাটাস অফ দ্য ওয়ার্ল্ডস নিউক্লিয়ার ফোর্সেস 2025 এবং ICAN এর তথ্য অনুযায়ী এই বিপুল অস্ত্র ভাণ্ডারের সবচেয়ে বড় অংশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। রাশিয়ার কাছে আনুমানিক 5,889টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ক্ষেপণাস্ত্র, সাবমেরিন এবং কৌশলগত বোমারু বিমানের মাধ্যমে এসব অস্ত্র ব্যবহারের সক্ষমতা রয়েছে মস্কোর, অর্থাৎ স্থল, সমুদ্র ও আকাশ 3 প্ল্যাটফর্মেই রাশিয়ার পারমাণবিক শক্তি সক্রিয়। রাশিয়ার এই অস্ত্র ভাণ্ডার শুধু সংখ্যার দিক থেকেই বিশাল নয়, এর বড় একটি অংশ আধুনিকীকরণও করা হচ্ছে। 2022 সালে পারমাণবিক অস্ত্রের বহর, নির্মাণ ও রক্ষণাবেক্ষণে রাশিয়া আনুমানিক $960 কোটি ব্যয় করেছে। সোভিয়েত আমলে দেশটির পারমাণবিক পরীক্ষার ইতিহাসও দীর্ঘ। 1949 থেকে 1990 সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন মোট 715টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। তবে রাশিয়া এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বা TPNW তে যোগ দেয়নি।
রাশিয়ার ঠিক পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের হাতে আনুমানিক ৫,২৪৪টি পারমাণবিক ওয়ারহেড। এর মধ্যে প্রায় ৪০০টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ভূগর্ভস্থ সাইলোতে মোতায়েন রয়েছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের বহন নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ব্যয় করেছে প্রায় $৪,৩৭০ কোটি। ১৯৪৫ থেকে ১৯৯২ সালের মধ্যে দেশটি ১,০৩০টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার মতো যুক্তরাষ্ট্র TPNW-তে স্বাক্ষর করেনি। এরপরই আসে চীন। বেজিং এর হাতে আনুমানিক ৪১০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। সংখ্যার দিক থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও চীনের পারমাণবিক অস্ত্র ভান্ডার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এটাই বর্তমান বৈশ্বিক নিরাপত্তা আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বিমান তিন মাধ্যমেই চীনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা রয়েছে। ১৯৬৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে চীন ৪৫টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এবং ২০২২ সালে এই খাতে ব্যয় করেছে আনুমানিক $১,১৭০ কোটি। ইউরোপের দুই প্রধান পারমাণবিক শক্তি ফ্রান্স ও যুক্তরাজ্য। ফ্রান্সের কাছে আনুমানিক ২৯০টি এবং যুক্তরাজ্যের কাছে প্রায় ২২৫টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ফ্রান্স মূলত সাবমেরিন ও বিমান ভিত্তিক ব্যবস্থার উপর নির্ভরশীল। ১৯৬০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশটি ২১০টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের পারমাণবিক শক্তির মূল ভিত্তি ট্রাইডেন্ট সজ্জিত সাবমেরিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লন্ডন একসময় অস্ত্রের সংখ্যা কমানোর পরিকল্পনা করলেও পরে সেই সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ইউরোপের এই দুই দেশও নিজেদের পারমাণবিক সক্ষমতা ধরে রাখার পাশাপাশি আধুনিকীকরণে জোর দিচ্ছে। এর পরের সারিতে রয়েছে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। পাকিস্তানের হাতে আনুমানিক ১৭০টি আর ভারতের কাছে প্রায় ১৬৪টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ১৯৯৮ সালে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালায়। ভারত ১৯৭৪ ও ১৯৯৮ সালে মোট ৩টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। দুই দেশই ক্ষেপণাস্ত্র ও বিমান থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা তৈরি করেছে। একই সঙ্গে সমুদ্র ভিত্তিক পারমাণবিক সক্ষমতাও বাড়াচ্ছে ভারত, আর পাকিস্তানও সাবমেরিন থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা উন্নয়নের চেষ্টা করছে। ফলে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক ভারসাম্য শুধু দুই দেশের স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ইসরায়েলের বিষয়টি আরো রহস্যময়। দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা, ইসরায়েলের কাছে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ক্ষেপণাস্ত্র, বিমান এবং সাবমেরিন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এগুলো ব্যবহারের সক্ষমতা থাকার ধারণা রয়েছে। ১৯৭৯ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইসরায়েলের কথিত পারমাণবিক পরীক্ষার বিষয়টিও বহু বছর ধরে আন্তর্জাতিক আলোচনায় রয়েছে। সবশেষে উত্তর কোরিয়া। দেশটির কাছে আনুমানিক ৩০টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে পিয়ংইয়ং ৬টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। একবিংশ শতাব্দীতে পারমাণবিক পরীক্ষা চালানো একমাত্র দেশও উত্তর কোরিয়া। কিম জং উনের সরকার পারমাণবিক অস্ত্রকে রাষ্ট্রীয় নিরাপত্তা নীতির কেন্দ্রীয় অংশে পরিণত করেছে। তবে পারমাণবিক অস্ত্রের গল্প শুধু ৯টি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ন্যাটোর কয়েকটি ইউরোপীয় দেশও মোতায়েন রয়েছে। ইতালিতে আনুমানিক ৩৫টি, তুরস্কে 20টি এবং বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসে 15টি করে অস্ত্র মোতায়েন থাকার তথ্য পাওয়া যায়। এগুলো নিয়ন্ত্রণ অবশ্য যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। একই সময়ে রাশিয়া বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে বলে মস্কো ও মিনস্কো জানিয়েছে। সব মিলিয়ে বর্তমানে পারমাণবিক অস্ত্রের সংখ্যা শীতল যুদ্ধের সময়ের তুলনায় অনেক কম, কিন্তু নতুন বাস্তবতা আরো জটিল। পুরনো অস্ত্রের জায়গায় আসছে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র, উন্নত সাবমেরিন, নতুন পারমাণবিক ওয়ারহেড এবং আধুনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। ফলে প্রশ্নটা এখন শুধু কার কাছে কতটা বোমা আছে তা নয়, আসল প্রশ্ন হলো এই অস্ত্রগুলোকে ঘিরে প্রতিযোগিতা কতদূর যাবে এবং কোনো ভুল হিসাব, ভুল সংকেত বা আঞ্চলিক সংঘাত কখন বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।